প্রফেসর রায়ের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি মুচকি হেসে উত্তর দেয়, আপনাদের সাথে কথা তো আছেই, কাছেই আমাদের গ্রাম, আপত্তি না থাকলে চলুন সেখানে গিয়েই না হয় কথা হবে। কেউ আপত্তি করে না। হাজার হোক, মৃত্যুর হাত থেকে যে ওই উৎকৃষ্ট উপজাতি তাদেরকে রক্ষা করেছে সেটা তো আর অস্বীকার করা যায় না। তার উপর আপত্তি করার কি কিছুই থাকে? বেশ কয়েকটা ঘোড়াকে তাদের সেবার জন্য এগিয়ে দেওয়া হয়। একটি ঘোড়ার পিঠে 2 জন করে উঠে বসে এবং তারা আস্তে আস্তে কালাশের গ্রামের দিকে রওনা দেয়। তবে হয়তো এর মধ্যে কেউই খেয়াল করেনি প্রফেসর রায় ঘোড়াতে ওঠার সময় মাটির উপর নিথর হয়ে পড়ে থাকা পলের পকেটে একটা কাগজ দেখতে পেয়েছিল। সেটা তর্জনী আর মধ্যমার সাহায্যে দারুণ কায়দায় তার পকেট থেকে বের করে নিজের পকেটে চালান করেছিল। তাতে লেখা একটা পার্সি কবিতা। প্রস্তর সব দস্তুর এক সিঙ্গুন বামিয়ান, জলের নাভি উদিছে স্বরে ঘাসের উলগুলান, ফেরাও দক্ষিণে চোখের পলক খসবে আলোর রেশ, ঘুচাও তবে মাতার চাদর সরাও মাথার কেশ, প্রবঞ্চিত অদ্বিতীয় সেই দ্বিতীয় মুক্তার রূপে খচিত হবে সিংহদুয়ার গোলক ধাঁধার স্তূপে। কিসের কবিতা এটা? সেই কবিতার উপর কালি দিয়ে কিছু কাটাকুটি করা, নিচে ছোট ছোট করে অযত্নে লেখা রয়েছে গুপ্তধনের সন্ধান পেতে বাধাপ্রাপ্ত প্রশ্নগুলো। সিঙ্গুন বামিয়ান বলতে কি বোঝানো হয়েছে? এই পার্বত্য অঞ্চলে ঘাসের অস্তিত্ব যেখানে নেই সেখানে উদিচে অর্থাৎ উত্তরে জলের নাভি মানে কি নির্দেশ করা হয়েছে? অদ্বিতীয় সেই দ্বিতীয় মুক্তা দিয়ে কবিতাটি কি বোঝানোর চেষ্টা করেছে? তার মানে এটাই কি সেই গুপ্তধনকে নাগালে পাওয়ার হদিশপত্র? পল এতদিন ধরে হদিশপত্র পেলেও এটাকে সমাধান না করতে পেরেই তার অতৃপ্ত দেহ এই হিন্দু কুশের বুকে পাক খেয়ে চলেছিল। এবার কি তবে হেক্টরের কথা অনুযায়ী তাদের চারা গাছ হয়ে মাটি ভেদ করে মাথা উঁচিয়ে আলোর আভা দেখার সুবর্ণ সুযোগটা এলো? প্রফেসর রায় জানে না, বিষয়টা সে কাউকে জানায়ও না। চুপচাপ ঘোড়ার সাথে দুলতে দুলতে নবপরিচিত কালাশদের গ্রামের দিকে এগিয়ে চলতে থাকে। প্রায় আধা ঘন্টার দূরত্ব অতিক্রম করে কালাশের গ্রামের দেখা পাওয়া যায়। পাথুরে জমির উপর স্বল্প জায়গা জুড়ে তাদের কাঠের তৈরি ঘরবাড়ির সম্মেলনে বাসভূমিটা গড়ে উঠেছে। বিলুপ্ত প্রায় জাতি বলেই বসতি বিশেষ নেই। হাতে গোনা 50 থেকে 60 জনের আধিক্যে তাদের জনবসতি গড়ে উঠেছে। তবে সেখানে প্রবেশ করেই যেন বিস্মিত হতে হয়। সত্যি আজকের সভ্যতার মাঝে সেই মানধাতার পরমা সুন্দর সৌন্দর্য নিয়ে কালাশ জাতি অবলীলাক্রমে বসবাস করছে। এখনও তাদের গ্রামে সভ্য সমাজ থেকে আলো এসে পৌঁছায়নি। কাঠের তৈরি একতলা সব বাড়িগুলোর ছাদে ভেতরে বা গ্রামের মাঝে মধ্যে স্থানে সযত্নে হাতের তৈরি মশাল বাঁধা রয়েছে। সূর্য অস্তমিত হলেই সেগুলোর হলদে আলোতে সম্পূর্ণ গ্রামটা আলোকিত হয়ে ওঠে। এদিক ওদিক কাঠের পাটাতনের সাথে অসংখ্য ঘোড়া বাঁধা। কেউ কেশ দুলিয়ে দাঁড়িয়ে রয়েছে, আবার কেউ সামনে মাটির পাত্রে রাখা ঘাসগুলোকে খেতে ব্যস্ত। গ্রামে পৌঁছেই সর্বাগ্রে গ্রামের একেবারে মাঝ বরাবর খোলা আকাশের নিচে তাদের বসার জায়গা করে দেওয়া হয়। তারপর যে প্রস্তাবটা তারা করে সেটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। পর পর সাজানো চেয়ারে গুপ্তধন সন্ধানকারীর প্রত্যেককে বসানোর পর আগেই উক্ত কালাশ মেয়েটি প্রফেসর রায়ের সামনে একটা চেয়ারে বসে। ততক্ষণে কালাশের সকলেই আদ্যপান্ত চারপাশ ঘিরে গোলাকার হয়ে দাঁড়িয়েছে। সে প্রফেসর রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমার নাম? আমি উপমন্যু রায়। দেখো, আমি এই গ্রামের সুলতানা, আমার নাম ডায়ানা। আমি প্রথম থেকেই সবটা তোমাকে বিস্তারিত বলছি। আমি প্রথম কাল তোমাকে দেখতে পাই।
যখন তোমরা সবে এই এলাকা পেরিয়ে বরফে ঢাকা অঞ্চলের দিকে এগোচ্ছিলে। তবে সেটা আসল বিষয় নয়। প্রধান কথা হলো, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে চমকে ওঠে প্রফেসর রায়, চমকে ওঠে বাকি সকল সঙ্গীও। ভালোবেসে ফেলেছে মানে? কথাগুলো যেন উদ্ভট, অবাস্তব। প্রফেসর রায়ের মাথার ধারণ ক্ষমতা যেন হঠাৎ করেই ভ্যাবাচাকা খেয়ে যায়। তাও সে নিথর হয়ে ডায়ানার কথাগুলো শুনতে থাকে। তোমাকে আমি এই কারণেই দূর থেকে অনুসরণ করছিলাম, এবং বলাই বাহুল্য, আমি তোমাকে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার সাথেই আমার জীবনটা কাটাতে চাই। কথাটা শুনে প্রফেসর রায় আরো খানিকটা হতবাক হয়ে যায়। বিয়ে? মানুষের জীবনে বিয়ে বলেও কি কিছু হয়? জানে না প্রফেসর রায়। কোনোদিনও এই বিষয়টা নিয়ে ভাবার সে সুযোগ পায়নি। কিন্তু আজ কি করবে সে? ডায়ানা তার চোখের দিকে তাকিয়ে আলতো করে তার হাতটাকে নিজের হাতের মুঠোয় ধরে খানিকটা গলার স্বর মলিন করে বলে ওঠে, করবে আমাকে বিয়ে? প্রশ্নটা কানের মধ্যে আসতেই প্রফেসর রায়ের মাথার মধ্যে বইতে লেখা কিছু হরফ ঘুরপাক খেতে শুরু করে। কালাশ উপজাতি হল এক স্বপ্নের দেশের শ্বেতাঙ্গ বংশধরদের অপর নাম। এখানকার মেয়েগুলোর রূপের ঝলক যেন স্বর্গচ্যুত কোনো অপ্সরার মতো। তাদের চুলের রং সোনালি, চোখের মণি নীল। এই মানুষদের সৌন্দর্য যেন একেবারেই আলাদা। তবে এখানে একটা অপ্রচলিত রীতি মারাত্মকভাবে প্রচলিত। সেটা হলো সামাজিক স্বাধীনতা। কালাশ জাতির মেয়েদের ভরপুর স্বাধীনতা। তারা এক থেকে একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার অধিকার নিয়ে বসবাস করে। এই জাতির কাছে অন্যের স্ত্রীকে চুরি করা যেন গর্বের। ডায়ানা আবার বলে ওঠে, দেখো, তোমার থেকে আমি কিছুই লুকোবো না। আমি যেহেতু এই গ্রামের সুলতানা, তাই আমার এর আগে দু একটি সম্পর্ক ছিল। জানি আমাদের সমাজে এটা সাধারণ হলেও তোমাদের ভদ্র সমাজে এগুলো প্রশ্রয় পায় না। তবে এখন আমি তোমাকেই চাই, শুধু তোমাকে। তখনও প্রফেসর রায়ের সব সঙ্গীরা নির্বাক হয়ে বিস্ফারিত এবং বিস্ময়কর চোখে ব্যাপারটা লক্ষ্য করে চলেছে। প্রফেসর রায় ডায়ানার কথা শুনে যেন কি একটা ভাবে, তারপর বলে, আমার মধ্যে কি দেখে আপনি এমন প্রস্তাব আমাকে দিচ্ছেন জানতে পারি? দেখো, ভালোবাসা তো কিছু দেখে হয় না। তাও যদি কারণ জিজ্ঞেস করো, বলতে পারি এটা আমার ভাগ্য। আজ থেকে 1 বছর আগে এক সাধক আমার ভাগ্য গণনা করে বলেছিলেন যে আমি কালাশ উপজাতির সুলতানা হলেও আমাকে ভাগ্যের পরিহাসে এক উচ্চশিক্ষিত সম্ভ্রান্ত সভ্য পরিবারের ছেলেকেই বিয়ে করতে হবে। তিনি আয়নায় সেই ছেলেটিকে আমাকে দেখান। সেই ছেলের চেহারা একেবারেই তোমার মতো, নিখুঁত। জানি তোমরা শিক্ষিত মানুষ এসবে বিশ্বাস করবে না, তা আমি করতেও বলছি না। আমি তোমাকে ভালোবাসি বলেই ধরে নাও। তোমার জন্য আমি সব করতে পারি। দয়া করে আমাকে ত্যাগ করো না। কথাগুলো প্রফেসর ভালো করে শোনে, তারপর ঠোঁটের উপর আঙুল রেখে কি যেন একটা ভেবে বলে, ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করব, কিন্তু তোমাকে এই গ্রাম ছাড়তে হবে। আজকেই আমার সাথে যেতে হবে, অর্থাৎ আমার সাথে পর্বতের পাদদেশে ঘুরে বেড়াতে হবে। তারপর যখন আমি বাড়ি ফিরব, তখন তুমিও আমার সাথে বাড়ি ফিরবে। রাজি? ডায়ানা এক মুহূর্ত না ভেবে তার চোখের দিকে তাকিয়ে উত্তর দেয়, কেন রাজি হব না? দৃশ্য দেখে ফ্র্যাঙ্কেনস্টাইন খানিকটা বিরক্ত হয়ে ওঠে। কিভাবে তার বন্ধু একটা অন্য জাতি এবং ধর্মের মেয়েকে আপন করে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারল? তবে সে তার মনের অনুভূতিকে ব্যক্ত করে না। বাকি সকলের মতোই চুপচাপ সবটা দেখতে থাকে। সেদিনই কালাশ জাতির নিয়ম রীতি মেনে প্রফেসর রায় এবং ডায়ানার বিয়েটা সম্পন্ন হয়। আর বিকালেই গ্রাম ছেড়ে রওনা দেবার পরিকল্পনা করা হয়। তবে কে জানতো তার আগেই ঘটে যাবে আর এক কাণ্ড।
দুটো কাঠের তৈরি ঘরে কালাশরা অতিথি এবং জামাইকে রাখার ব্যবস্থা করেছিল। একটিতে ছিল হেক্টর, ফিনলে আর চাউক্সিয়াং এবং অপরটিতে ছিল প্রফেসর রায়, জোসেফ ফারহান এবং ফিঙ্কেনস্টাইন। নাভিদ আর নাদিম আসার পথেই বিদায় নিয়েছিল। করুণ সুরে বলেছিল, স্যার, আপনাদের যাত্রা অনেক ভয়ানক, মারাও পড়তে পারি। বাড়িতে বউ, বাচ্চা, মা, বাবা আছে, তাই দয়া করে আমাদের প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দিয়ে আসার অনুমতি দিন। হেক্টর তাদেরকে খানিকটা বাধা দেবার চেষ্টা করলেও ফিঙ্কেনস্টাইন তাদের যথার্থ টাকা দিয়ে খারিজ করেছিল। তবে বিপত্তিটা ঘটল দুপুরবেলা। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে প্রফেসর রায় উপস্থিত জোসেফ আর ফিঙ্কেনস্টাইনের দিকে তাকিয়ে বলে ওঠে, ইউরেকা, পেয়েছি, ইউরেকা! গুপ্তধন খুঁজে পাওয়ার পথ পেয়েছি। এই বলে সে পকেট থেকে পদ্য লেখা কাগজটিকে বের করে তাদের দিকে এগিয়ে দিয়ে বলে, এই দেখুন, আসার সময় পলের পকেট থেকে এটা পেয়ে বাজেয়াপ্ত করেছিলাম। একটা কবিতার ধাঁধা, সমাধান করতে পারলেই গুপ্তধন নিশ্চিত। দেখো, সমাধানের অভাবে ওরা গুপ্তধনের এত কাছে গিয়েও প্রাণে মরল, তাও সে সম্পদের দেখাই পেল না। ফিঙ্কেনস্টাইন সেটাকে প্রফেসর রায়ের হাত থেকে নিয়ে প্রায় হুড়মুড়িয়ে তার মধ্যে চোখ রাখে। জোসেফও উত্তেজনায় ফিঙ্কেনস্টাইনের গায়ের উপর যেন একবারে উঠে পড়ে। অবিশ্বাস্য, এত সহজে গুপ্তধনের দেখা পাবো কখনো ভাবতেও পারিনি। তবে সমস্যা হলো, এবার এটাকে সমাধান করতে হবে। তার কোনো প্রয়োজন নেই প্রিয় বন্ধু, আমি এটাকে সমাধান করেই ফেলেছি। খুব সহজ বিষয়টা। কথাটা শুনেই প্রায় একত্রে ফিঙ্কেনস্টাইন আর জোসেফ ভিড়মি খায়। সহজ? উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবার জোগাড়, আর তুমি বলছো সহজ? কই, ব্যাখ্যা দাও দেখি। কথাটা শুনে প্রফেসর রায় পিঠের শেরদানাকে টান টান করে হাতে সেই পদ্য লেখা কাগজটা তুলে নেয় এবং সুন্দর করে সবিস্তারে বলতে শুরু করে, প্রস্তর সব দস্তুর এক সিঙ্গন বামিয়ান। এখানে লেখক প্রথম তিনটে শব্দ দিয়ে হিন্দুকুশকে বর্ণনা করেছেন। সিঙ্গন হলো বৌদ্ধ ধর্মের আর এক নাম, এবং বামিয়ান বলতে একটা সবুজ উপত্যকাকে বোঝানো হয়েছে, যেটি হিন্দুকুশের উত্তর অংশের দিকে অবস্থিত। এখানে উল্লেখ্য, আমি সশরীরে এসবের সাক্ষী না থাকলেও এটা পড়েছি যে বামিয়ানের উপত্যকার দিকে মুখ করে একটা বুদ্ধ মূর্তি তৈরি করা রয়েছে। আগেই যেহেতু সিঙ্গন শব্দটা দিয়ে বৌদ্ধ ধর্মকে বোঝানো হয়েই গিয়েছে, অতএব কোথাও সন্দেহ নেই এই লাইনটা ওই জায়গাটাকেই নির্দেশ করছে। এরপর বলা হয়েছে, জলের নাভি উদিচে স্বরে ঘাসের উলগুলান। এখানে উদিচে অর্থাৎ উত্তরে, তোমরা জানোই। ঘাসের উলগুলান বলতে বরফের গায়ে সূর্যের আলো পড়লে যেমনটা চকচক করে, সেটাকেই ধূর্ততার সাথে উলগুলান নামে আখ্যায়িত করা হয়েছে। উপাদান হিসেবে যেহেতু জলের অস্তিত্ব এই লাইনে রয়েছে, সেহেতু এটা ভাবাই যায় যে বরফের গায়ে জল ঢাললে বরফটা খানিকটা যেমন চকচকে হয়ে ওঠে, সেটাকেই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাই যদি সবটাকে ভালোভাবে সাজানো যায়, তাহলে এটাই দাঁড়ায় যে বুদ্ধের মূর্তির কাছে গিয়ে উত্তরে মুখ করে বরফের উপর জল ঢেলে দিতে হবে। এতটা পরিষ্কার। পরের লাইনে লেখা রয়েছে, ফেরাও দক্ষিণে চোখের পলক খসবে আলোর রেশ। এটা অত্যন্ত সাধারণ একটা অর্থপূর্ণ বাক্য। আগেই যেহেতু বরফের উপর জল ঢেলে সেই জল অনুসরণ করে আমরা কয়েক পা এগিয়ে গিয়েছি, এবার সেখানেই দাঁড়িয়ে দক্ষিণে তাকাতে হবে। তবে যে কোনো সময় নয়, স্পষ্ট উল্লেখ করা রয়েছে খসবে আলোর রেশ, অর্থাৎ সূর্যাস্তকালে এই কাজটি করতে হবে। সূর্যের শেষ আলো লম্বভাবে বোধহয় কোনো দাগ তৈরি করবে। ঘুচাও তবে মাথার চাদর, সরাও মাথার কেশ। মাটিকে মা বলে আখ্যায়িত করা হয়। তবে সেই সময়েও পদ্য রচয়িতা বরফকে মা বলে সম্বোধন করে সেটাকে চাদরের সাথে তুলনা করে বলেছেন, যেমনভাবে মেয়েদের মুখের উপর থেকে খোলা চুলের কেশ সরালে তাদের রূপবতী মুখটার দর্শন পাওয়া যায়, ঠিক তেমনভাবে চাদরের মতো বরফের আস্তরণটাকে খুঁড়তে হবে। কোথায় খুঁড়তে হবে সেটা আগের লাইনে উচ্চ রূপে বলে দেওয়া হয়েছে। সূর্য অস্তকালে দক্ষিণে চোখ ঘোরালে সূর্যের একটা লম্ব আলোর দাগ দেখতে পাওয়া যাবে। এটাই হবে খননের কেন্দ্রবিন্দু। বাকি দুটো লাইন একটু পেঁচালো হলেও তুলনামূলকভাবে অত্যন্ত স্বাভাবিক। বলা হয়েছে, প্রবঞ্চিত অদ্বিতীয় সেই দ্বিতীয় মুক্তার রূপে খচিত হবে সিংহদুয়ার গোলক ধাঁধার স্তূপে।
বিশ্বের অদ্বিতীয় মুক্ত কি? একমাত্র কোহিনূর, তাই না? বরফ খনন করার পর সম্ভবত একটা গুহার মতো কোনো গর্তের প্রবেশদ্বার পাওয়া যাবে, যেখানে কোহিনূরের মতো আরও একটা হীরেরূপী পাথর রয়েছে, যেটাকে দ্বিতীয় বলে সম্বোধন করা হয়েছে। সেটাকে নিয়ে কিছু একটা করতে হবে, যার ফলে গুপ্তধনের সিংহদুয়ার খুলে যাবে এবং এই কবিতার রহস্য ঘুচবে। তবে এটার যাচাই শুধুমাত্র সেখানে গিয়েই করা সম্ভব, তাই হেক্টরকেও বিষয়টা জানাতে হবে। এখনো পর্যন্ত জানায়নি। এক নিঃশ্বাসে প্রফেসর রায় সবটা বলে এবার খানিকটা দম নেয়। মনোযোগ দিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন আর জোসেফ তার কথাগুলো শুনছিল। সত্যি তার প্রত্যেকটা ভাবনা অত্যন্ত যুক্তিপূর্ণ এবং বাস্তবিক। তবে তার কথা মাফিকই কি সবটা হবে? এই ভেবে ফ্র্যাঙ্কেনস্টাইন কিছু একটা বলতে যাবে, তার আগেই বাইরে থেকে একটা প্রবল ধাক্কায় ঘরের দরজাটা খুলে যায় এবং ভেতরে ঢুকে আসে হেক্টর, চাউক্সিয়াং আর ফিনলে। তাদের প্রত্যেকের হাতের মুঠোয় পিস্তল ধরা এবং সেটার নল সামনের দিকে উঁচু করা। তাদের চোখ মুখ রাগে লাল হয়ে এসেছে। প্রফেসর রায় আচমকা তাদেরকে এই অবস্থায় দেখে বিস্ময়ে বলে ওঠে, আপনারা? হেক্টর দাঁতে দাঁত চেপে পৈশাচিক হাসি হেসে বলে ওঠে, দরজার বাইরে দাঁড়িয়েই সবটা শুনেছি এবং বুঝেও গিয়েছি। তোমাদের আর কোনো প্রয়োজন নেই। আমি অযথা গুপ্তধনের ভাগ কাউকে দিতেই ইচ্ছুক না। ফ্র্যাঙ্কেনস্টাইন তার কথাগুলো শুনে প্রায় চেঁচিয়ে ওঠে, পশুর দল! তোদেরকে সাহায্য করবার জন্য আমরা এগিয়ে এলাম, আর তোরা আমাদেরকে মেরে ফেলার? কথাটা আর শেষ হয় না। তার আগেই হেক্টরের নল উঁচানো পিস্তল থেকে একটা বুলেট ছুটে এসে তার বুকের মধ্যে আটকে যায়। সে আর্তনাদ করে মেঝের মধ্যে উল্টে পড়ে। জোসেফও তৎক্ষণাৎ পকেট থেকে পিস্তল বের করে সামনের দিকে তাক করে পরপর দুবার ট্রিগার চেপে দেয়। পিস্তলটা গর্জন করে ওঠে এবং দুটোই অব্যর্থ লক্ষ্য। একটা চাউক্সিয়াংয়ের বাম চোখটাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে যায় এবং অপরটি ফিনলের বুকে গিয়ে বিঁধে যায়। দুজনের দেহ মাটির উপর লুটিয়ে পড়ে। প্রফেসর রায়ও বিন্দুমাত্র কালক্ষেপণ না করেই ঘরের দেয়ালের একটা কাঠকে এক টানে খুলে আনে। তারপর পলক ফেলার আগেই সেটাকে বাগিয়ে ধরে এগিয়ে গিয়ে হেক্টরের মাথা বরাবর লক্ষ্য করে চালিয়ে দেয়। সাথে সাথেই দপ করে একটা শব্দ হয় এবং হেক্টরও সেখানেই উল্টে পড়ে। ফ্র্যাঙ্কেনস্টাইন ততক্ষণে মারা গেছে। তবে আর কোনো দিকেই তাকানোর সময় জোসেফ আর প্রফেসর রায়ের হাতে নেই, যার জন্য এত লড়াই, এত দাঙ্গা। আজই তার এক চূড়ান্ত দশা ঘটাতেই হবে। তারা দৌড়ে ঘরের বাইরে বেরিয়ে আসে। গ্রামের সকল কালাশরা তখন ঘরের বাইরে জড়ো হয়েছে। তবে সে ভ্রুক্ষেপ তখন দুজনের কারোরই নেই। প্রফেসর রায় ঘর থেকে বেরিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ডায়ানার হাতটাকে শক্ত করে ধরে বলে ওঠে, ডায়ানা, এবার আমাদেরকে যেতে হবে। তোমাদের গ্রামের কাউকে আমাদের পিছনে আসতে বারণ করে দাও। এই বলে জোসেফ আর প্রফেসর রায় সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। সাথে সাথে ডায়ানাও তখন বিহ্বল এবং প্রশ্নপূর্ণ মন নিয়ে তাদের সাথে রওনা দেয়। যাবার আগে গ্রামের লোকেদের দিকে তাকিয়ে বলে, কেউ আমাদের পিছু নিও না। তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে গ্রামের এক নতুন মাথা ঠিক করে নিও। আমি আমার বাদশার সঙ্গে চললাম। তোমরা ভালো থেকো। তখন সবেমাত্র সূর্য দ্বীপ্রহর পেরিয়ে বিকালের দিকে রওনা দিয়েছে। শীতকাল, তাই চারপাশে মৃদু বাতাস ও পাতলা রোদ ছড়িয়ে রয়েছে। কম্পাসকে কাজে লাগিয়ে বামিয়ান উপত্যকাকে খুঁজে পেতে
তাদের বিশেষ বেগ পেতে হয় না। প্রায় 3 ঘন্টা অবিরত হেঁটে যখন তারা উপত্যকার কাছে পৌঁছায়, তখন সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। পশ্চিমের আকাশ রক্তাভ রঙে রাঙা হয়ে উঠেছে। সত্যি কল্পনার মতো যেন সবটা। দূরে পাহাড়ের পাদদেশ ঘিরে একটা সবুজ রঙের বিস্তীর্ণ উপত্যকা গালিচার একখণ্ড চাদরের মতো জেগে বসে রয়েছে। আর সেদিকেই মুখ করে বুদ্ধের একটি মূর্তি পাহাড়ের গায়ে অবিকল নিথর হয়ে দাঁড়িয়ে রয়েছে। জোসেফ সেটাকে দেখেই চেঁচিয়ে ওঠে, প্রফেসর রায়, ওই যে মূর্তিটা, আমরা ঠিক সময়ই এসেছি। সূর্যের শেষ আলোটার কিছুক্ষণের মধ্যে মিলিয়ে যাবে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। ডায়ানা তখনও ব্যাপারটা যে কি হয়ে চলেছে বুঝে উঠতে পারে না, তবে প্রশ্ন করে বিরক্তও করে না। চুপচাপ সবটা দেখতে থাকে। প্রফেসর রায় দ্রুত পায়ে মূর্তিটার দিকে এগিয়ে গিয়ে একেবারে তার মুখোমুখি দাঁড়ায়। জোসেফের সঙ্গে বোতলে ভরা জল ছিল, সেটাকেই সে হাতে তুলে নেয় এবং ধীর হাতে বোতলের মুখটাকে এক টানে শরীর থেকে আলাদা করে ফেলে। তারপর সেটিকে বরফের উপর উপুর করে দেয়। ছাড়া পেয়ে জলগুলো মুহূর্তের মধ্যে শীতল সাদা বরফের উপর নিজের সর্বাঙ্গকে সমর্পণ করে দিয়ে উল্টে পড়ে। সাথে সাথেই সেই জলের রেখা চোখের সামনে উত্তর দিকে খানিকটা গড়িয়ে যায়। সেটাই স্বাভাবিক, কেননা জায়গাটা উত্তরে খানিকটা ঢালু। প্রফেসর রায় তড়িঘড়ি করে সেই জলের দাগকে অনুসরণ করে এগিয়ে গিয়ে দক্ষিণ দিকে চোখ ঘুরিয়ে তাকায়, যেন সবটাই স্বপ্ন। কেউ অগোচরে যেন হিন্দুকুশের বুকে জাদুর কাঠি ছুঁয়ে দিয়ে গা ঢাকা দিয়েছে। প্রফেসর রায় সহ জোসেফ এবং ডায়ানা তিনজনই বিস্মিত হয়ে দক্ষিণ প্রান্তে তাকিয়ে দেখে সূর্যের শেষ আলোর একটা ঝলক লম্ব হয়ে প্রফেসর রায়ের থেকে কয়েক হাত দূরে বরফের উপর এসে মিলিত হয়ে গৌণ কমলা বর্ণ ধারণ করেছে। এটাও কি সম্ভব? ঠিক যেন কোনো রহস্য রোমাঞ্চ উপন্যাসের চূড়ান্ত পরিণতি। তবে না, তখন ভাবার কোনো অবকাশই নেই। জোসেফ কাঁধে ঝোলানো ব্যাগ থেকে দুটো ছুরি বের করে একটিকে প্রফেসর রায়কে দেয় এবং একটি নিজে নিয়ে সেই আলো বরাবর লক্ষ্য করে এগিয়ে যায়। তারপর দুজনেই একসাথে সেখানে হাঁটু মুড়ে বসে বরফের উপর অনর্গল হাতের ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে। ঠিক যতটাই অকল্পনীয় ঘটনা ততক্ষণে ঘটে গেছে, তখনও তা নিস্তার যেন পায়নি। বেশ কিছুক্ষণ বরফ খনন করে বরফের পিণ্ডগুলোকে সরানোর পর আবারও একবার জোসেফ আর প্রফেসর রায়কে বিস্মিত হতে হয়, কেননা ততক্ষণে অনর্গল বরফ সরানোর ফলে হিন্দুকুশের বরফ ঢাকা দেহ নিয়ে একটা সুড়ঙ্গের মুখ বাইরে বেরিয়ে এসেছে, যার মুখটা পাথর দিয়ে ঢাকা থাকার জন্য এতদিনের বরফের আস্তরণও তার ন্যূনতম ক্ষতি করতে পারেনি। প্রফেসর রায় আর জোসেফ ধাক্কা দিয়ে সুড়ঙ্গের মুখের পাথরগুলো সরিয়ে দিতেই তার মুখটা খুলে যায়। চারপাশে ধীরে ধীরে অন্ধকার নেমেছে। সুড়ঙ্গের ভেতরটাও নিকষ কালো অন্ধকারে ঢাকা। তবে সমস্যার কিছুই নেই। জোসেফ আবারও একবার সমাধান স্বরূপ কাঁধের ব্যাগ থেকে একটা 3 ব্যাটারির টর্চ বের করে চাপ দিয়ে আলো জ্বেলে দেয়। সঙ্গে সঙ্গে একটা লম্বাকার গোলাকৃতিক আলো সুড়ঙ্গের খোলা মুখের অন্ধকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সবেগে ভেতরের দিকে ঢুকে যায়। তারাও সময় অপচয় করে না। সেই আলোকে পাথেয় করে দুজনে অবিলম্বে গুহার ভেতরে ঢুকে পড়ে। পেছন পেছন ডায়ানাও বিন্দুমাত্র না ভেবে তাদের সাথে ভেতরে ঢুকে আসে। তিনজনে 2 পা সুড়ঙ্গের ভেতর ঢুকেই সামনের দিকে তাকিয়ে দেখে একটা পাথরের দরজা দিয়ে সামনের অংশটা বাঁধাই করা, আলাদা করা রয়েছে, আর তার মধ্যেখানে খোদাই করা একটা কোহিনূরের আকৃতি। সবটাই সেই কবিতার সাথে একেবারেই ওতপ্রোতভাবে সমানুপাতিক। এটাকেই কবিতার ভাষায় সিংহদ্বার বলা হয়েছে, অর্থাৎ আশেপাশে কোথাও কোহিনূরের আকৃতি বিশিষ্ট একটা পাথুরে রত্ন পড়ে রয়েছে।
যেটাকে দরজার বুকে বসিয়ে দিলেই দরজাটা খুলে যাবে। কিন্তু কোথায়? প্রফেসর রায় এদিক ওদিক চোখ ঘুরিয়ে সবেমাত্র সেটাকে খোঁজার চেষ্টা করতে যাবে, তার আগেই ডায়ানা বলে ওঠে, দেখো ওই দেয়ালের কাছে কি একটা চকচক করছে না? কথাটা শুনেই জোসেফ আর প্রফেসর রায়ের বুকে রক্ত ছলকে ওঠে। তারা দুজনে মাথা ঘুরিয়ে ডায়ানার নির্দেশ অনুযায়ী পাশের বাঁকা দেয়ালের দিকে তাকিয়ে দেখে সত্যি অপরূপ রূপের অধিকারী একটা হিরে দেয়ালের গা ঘেঁষে মাটির উপর অন্ধকারে পড়ে রয়েছে। কোহিনূর, অবিকল সেটা কোহিনূর। কোনোদিন হয়তো বিশ্বের সর্বোত্তম সেই হিরেটাকে ছুঁয়ে দেখা হয়ে উঠবে না, তবে তার এই অদ্বিতীয় দ্বিতীয় রূপটাও যে ভাগ্যবানরা দেখতে পায়। জোসেফ এগিয়ে গিয়ে সেটাকে হাতের মুঠোয় তুলে নেয় এবং মুহূর্তের মধ্যে দরজার বুকে কাঠামোগত সেই আকৃতির গঠনের উপর বসিয়ে দেয়। সাথে সাথেই পাথরের তৈরি দরজাটা খানিকটা কেঁপে ওঠে এবং মুহূর্তে সেটা দুপাশে সরে গিয়ে দেয়ালের সঙ্গে মিশে যায়। একটা চকচকে আলোর শিখা খুলে যাওয়া দরজার ওপাশ থেকে তাদের তিনজনের মুখে এসে আঘাত করে। হলদে জ্বলন্ত সেই শিখার উন্মেষ। প্রফেসর রায়, জোসেফ আর ডায়ানা তিনজনেই হতবাক হয়ে সামনের দিকে তাকিয়ে দেখে মাটির উপর অযত্নে জড়ো করা রয়েছে অগণিত হিরে, মুক্তো থেকে শুরু করে দামি দামি সব ধন সম্পদ। এটাই, হ্যাঁ এটাই সেই নাদের শাহের লুণ্ঠিত সম্পদ, হিন্দুকুশের বুকে লুকিয়ে থাকা গুপ্তধন। পেরেছে তারা এই গুপ্তধনকে খুঁজে বের করতে, তারা পেরেছে। আনন্দে জোসেফ প্রায় চেঁচিয়ে ওঠে, মিরাক্কেল, মিরাক্কেল, অসম্ভব। ডায়ানা উচ্ছ্বাসে প্রফেসর রায়কে জড়িয়ে ধরে প্রায় লাফিয়ে ওঠে। এটা কি? এটাও কি সম্ভব? প্রফেসর রায় তখনও বিশ্বাস করতে পারছে না, হতবাক হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। এমন সময় ঘটে যায় সেই ঘটনা। পেছন থেকে হঠাৎই শোনা যায় ট্রিগার চাপার প্রবল শব্দ। আকাশ ফাটানো পিস্তলের হুঙ্কারে চারপাশ কেঁপে ওঠে। আঁতকে ওঠে জোসেফ আর প্রফেসর রায়, আর্তনাদ করে ওঠে ডায়ানা। তারপর পলক ফেলার আগেই যেন স্রষ্টার লেখা ভবিতব্যর মতো সবটা নিমেষে ঘটে যায়। প্রফেসর রায় তাকিয়ে দেখে ডায়ানার পিঠে একটা গুলি এসে বিঁধে গেছে এবং সে তার বুকেই ঢলে পড়েছে। রক্তে তার সারা শরীর ভিজে উঠেছে। প্রফেসর রায় আর জোসেফ তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখে সুড়ঙ্গের একেবারে মুখমণ্ডলের সামনে দাঁড়িয়ে রয়েছে হেক্টর। তার হাতে পিস্তল, আর সেই পিস্তলের নল থেকে ধোঁয়া ছুটছে। কি ভেবেছিস? হ্যাঁ, আমার গুপ্তধন তোরা এত সহজে পেয়ে যাবি? হ্যাঁ, আমাকে মেরে নারী বাড়ি সবকিছু একা একা ভোগ করবি? প্রফেসর রায় নিজেকে সামলে রাখতে পারে না, চেঁচিয়ে ওঠে, শয়তান, তোর জন্য আমার সব শেষ হয়ে গেছে। প্রথম আমার অভিমন্যু, আর তারপর আমার ডায়ানা। তোর বাঁচার কোনো অধিকার নেই। এই বলে সে হাতের মুঠোয় একটা ছুরি বাগিয়ে ধরে লাফ দিয়ে হেক্টরের উপর ঝাঁপিয়ে পড়ে। হেক্টরও প্রায় আচমকা সেই আক্রমণে ধরাশায়ী হয়ে মাটির উপর উল্টে পড়ে। তার হাত থেকে পিস্তল মাটির উপর ছিটকে যায়। তবে তখনই ঘটে যায় আরও এক কাণ্ড। হঠাৎ করেই চারপাশটা কেঁপে ওঠে আর সুড়ঙ্গের ছাদ ফেটে একটা বড় পাথরের খণ্ড ভেঙে একেবারে হেক্টরের মাথার উপর উপড়ে পড়ে। থেতলে যায় তার মাথাটা। জোসেফ আর প্রফেসর রায় তাকিয়ে দেখে আরও দুটো পাথরের বড় খণ্ড ভেঙে সেই ধনসম্পদগুলোর উপর আছড়ে পড়েছে। তার চাপে সেগুলো মুহূর্তের মধ্যেই চৌচির হয়ে যায়। আরেকবার পায়ের গলার মাটি শুদ্ধ বরফ কেঁপে ওঠে। জোসেফ চেঁচিয়ে ওঠে, প্রফেসর রায়, রান! ভূমিকম্প! গুপ্তধনের মায়া ছেড়ে বাইরের দিকে দৌড়ো, নইলে এই সুরঙ্গেই ধামাচাপা পড়ে আমরা মরব। জোসেফ যে কোনো দিক থেকেই ভুল কিছু বলেনি সেটা বলাই বাহুল্য। অতএব তারা দুজন দৌলতের লোভকে ত্যাগ করে জীবনের তাগিদে